প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের রিভিশন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা রবি ঠাকুর রচিত অপরিচিতা গল্পটি নিয়ে আলোচনা করছিলাম। গতকাল আমরা যে অংশে আলোচনা শেষ করেছিলাম গত ক্লাসে, যে অনুপম কলেজের যতগুলো পরীক্ষা হয়েছে সেগুলোতে উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে IABM পরীক্ষা। এবং তার বাবা যেহেতু একজন উকিল ছিলেন, আইনজীবী ছিলেন, তিনি দুহাত ভরে পয়সা রোজগার করে গিয়েছিলেন। সেগুলো ভোগ করবার সুযোগটুকু বা অবকাশটুকু তিনি পাননি, আকস্মিকভাবে মারা গিয়েছিলেন। তো বাবা যে পরিমাণ সম্পদ রেখে গিয়েছিলেন, টাকা পয়সা রেখে গিয়েছিলেন, তাতে করে অনুপমের নিজেরও আর চাকরি বাকরি করবার বা ব্যবসা বাণিজ্য করবার ইচ্ছেটুকু ছিল না, প্রয়োজনটুকু ছিল না। তার উপর তার মাথার উপরে মামা এবং মায়ের অভিভাবকত্ব রয়েছে। এ দুজনের কারণেই অনুপমের সংসার নিয়ে, পারিবারিক আয় উপার্জন নিয়ে তাকে একেবারেই ভাবতে হয় না। MA পাশ করবার পরে তার সামনে বিস্তৃত একটা বিশাল একটা অখণ্ড অবসর অপেক্ষা করছে। এই আনন্দহীন দীর্ঘ অবকাশ ছুটি সে কিভাবে পার করবে, অতিক্রম করবে সেটা নিয়ে সে ভাবছে। এরকম একটা সময়ে তার প্রিয় বন্ধু হরিশ, কানপুরে যে থাকে, চাকরি করে, সেই বন্ধু হরিশ একটা খাসা মেয়ের খবর নিয়ে আসলো। তো মামার কাছে অনুপম আগেই তার মামার পছন্দ অপছন্দ, যেহেতু তার মামাই আসল অভিভাবক, সুতরাং তার নিজস্ব কিছু পছন্দ রয়েছে, নিজস্ব কিছু চাহিদা রয়েছে, সেগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা হরিশ মামার কাছে সে যে মেয়েটিকে চিনে জানে এবং যে মেয়েটির সম্পর্কে, যে মেয়েটিকে অনুপমের পাত্রী হিসেবে সে মনে মনে নির্বাচন করে রেখেছে তার প্রিয় বন্ধুর জন্য, তো সেই বন্ধুর পাত্রীর বিষয়ে মামার কাছে আজকে কথা বলবে। এই অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনি। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া উনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই। সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। হরিশ আসর জমাইতে ভীষণভাবে অদ্বিতীয়। সে রসিয়ে কথা বলতে পারে, মানুষকে কথার জাদুতে, বাক শিল্প দ্বারা মুগ্ধ করতে পারে তার কথার জাদু দিয়ে। তো সেই হরিশ যখন অনেকটা রসিয়ে উপস্থাপন করলো মেয়ের প্রসঙ্গ,
তো মামার কাছে যখন এই প্রস্তাব উপস্থাপন করা হলো, আলোচনা শুরু হলো, তো মামা কিন্তু মেয়ে কেমন, চেহারা, বয়স এগুলোর দিকে মামার আগ্রহ খুবই কম, কিন্তু মেয়ের বাবার দিকে তার আগ্রহ। আসলে মূলত মেয়ের বাবার অর্থনৈতিক অবস্থাটা কেমন সেটি তার মূল বিবেচ্য বিষয়। এখানে হরিশ যে তথ্যটি মামাকে দিয়েছে যে এককালে এই পরিবারের অবস্থা খুব ভালো ছিল, খুবই সম্পদশালী, বিত্তশালী পরিবার ছিল এরা কলকাতায় যখন থাকতেন, কিন্তু সময়ে পরিক্রমায় তাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা নাজুক হয়েছে, দুর্বল হয়েছে। এই কারণে পরবর্তী সময় মেয়ের বাবা কলকাতা ছেড়ে পশ্চিমে গিয়ে বসবাস করছেন সাধারণ গৃহস্থের মতোই। তবে হ্যাঁ, এই লোকের অবস্থা আগে যেরকম ছিল, অর্থনৈতিক অবস্থা যতটা ভালো ছিল, এখন যদিও সেই অবস্থাটা নাই। তবে হ্যাঁ, মেয়ের বাবার আর কোনো ছেলে মেয়ে নাই, যেহেতু মেয়ের আর কোনো ভাই বোন নাই, একটি মাত্র মেয়ে। যেটুকু অবশিষ্ট আছে কল্যাণীর বাবা বা মেয়ের বাবা কিন্তু সেটুকু উজাড় করে সেই মঙ্গল ঘট উপর করে ঢেলে দিতে দ্বিধা করবে না। এই ব্যাপারে অন্তত একটা নিশ্চয়তা দেওয়া যেতেই পারে। এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশে তো কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তাহার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙা পণ, কাজেই বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। এবার মেয়ের প্রসঙ্গ যখন আলোচনা আসলো, মেয়ের বাবার অর্থনৈতিক অবস্থা সার্বিক সবিস্তারে শুনে মামা কিছুটা আশান্বিত হলেন। কিন্তু মেয়ের প্রসঙ্গে আসলো, মেয়ের বয়স নিয়ে যখন কথা উঠলো, তখন জানা গেল যে মেয়ের বয়স 15। এটি সেই সমাজের জন্য, সেই সময়ের জন্য অনেক বেশি। এই কারণে মামা কিছুটা দমে গেলেন। মামা চিন্তিত হয়ে পড়লেন যে মেয়েটা তো ভালোই ছিল, বংশে কোনো দোষ ছিল না, কিন্তু কি কারণে তাহলে মেয়ের বয়স এত বাড়লো, বেড়ে গেল, এটি একটা বিবেচনার বিষয়। তো যেহেতু যৌতুক প্রথা সমাজে বিদ্যমান ছিল, এই কারণে হিন্দু সমাজে মেয়েদের বিয়ে দেওয়া, উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া, বর খুঁজে পাওয়া এটি অনেক কঠিন কাজ ছিল। তার উপরে আবার মেয়ের বাবা এবং মেয়ে যার তার সঙ্গে সম্বন্ধ করবেন না। শিক্ষিত ছেলে ছাড়া মেয়ের যেরকম শিক্ষিত, পড়াশোনা জানা, তার বাবা যেরকম, যেহেতু তিনি সেখানকার পেশায় চিকিৎসক, সুতরাং তাদের পরিবারের সাথে তাল মিলিয়ে চলতে পারে এরকম পাত্র খুঁজছিলেন, যার কারণে আসলে সব মিলিয়ে মেয়ের বয়স বছরান্তে বেড়েই চলছিল। যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল, বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে যে পৃথিবীটা আছে, সমস্তটাকে মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়াই জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যগড় পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াকে তাহার সংহিতায়
একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। যেহেতু কানপুর কলকাতা থেকে বাইরে আরো ভিন্ন একটা জায়গায়, সুতরাং কলকাতার বাইরে সেই যেতে হবে। মামা তার জীবনের যে গণ্ডি, তার যে সংকীর্ণ জগৎ, সেটা কলকাতা শহর কেন্দ্রিক। কলকাতার বাইরে যাওয়া, হাবড়ার পুল পার হওয়া, এগুলো তিনি অমঙ্গল হিসেবেই ধরে নেন এবং কলকাতার বাইরে ভারতবর্ষের অন্য অংশটাকে তিনি সেই দুর্গম আন্দামান দ্বীপের মতোই জানেন। ভারত মহাসাগর অধ্যুষিত আন্দামান দ্বীপে ব্রিটিশ শাসনের সময় যারা বিপ্লবী, যারা সরকার বিরোধী নানা রকম বিপ্লব বিদ্রোহ প্রতিবাদ করতেন, তাদেরকে শাস্তি স্বরূপ সেখানে নির্বাসন দেওয়া হতো। তো মামার কাছে কলকাতার বাইরের জগৎটা ঠিক এরকমই দুর্গম দুঃসহ জায়গা বলেই মনে হয় এবং মামা মনে করেন যে হাবড়ার পুল পার হওয়াটাও একটা অমঙ্গলের বিষয়। তো মামা যদি সেই মুনিদের মতো গ্রন্থ রচনা করতেন, সংহিতা রচনা করতেন, তবে মামাকে তার গীত সংহিতায় সম্ভবত কলকাতার বাইরে হাবড়ার পুল পার হওয়াটাকে সেখানে বিধিনিষেধ আরোপ করতেন সেই গ্রন্থের মধ্যে। অনুপমের ভীষণ ইচ্ছে ছিল যে তিনি মেয়েটাকে অন্তত আশীর্বাদের সময় নিজে চোখে গিয়ে একবার বিয়ের আগে দেখে আসতে পারলে ভালো হয়, কিন্তু সাহস করে সেটা বলা হলো না, বলা গেল না। কন্যাকে আশীর্বাদ করিবার জন্য যাহাকে পাঠানো হইল সে আমাদের বিনু দাদা, আমার পিস্তুত ভাই। তাহার মতো রুচি এবং দক্ষতার উপরে আমি 16 আনা নির্ভর করিতে পারি। বিনু দাদা ফিরিয়া আসিয়া বলিলেন, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আঁটো। যেখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। অতএব বুঝিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই। কন্যাকে আশীর্বাদ করবার জন্য অনুপমের আরেক পিস্তুত ভাই দাদা, তাকে পাঠানো হয়েছিল, তার নাম বিনু। বিনু মানুষ হিসেবে কম কথাবার্তা বলেন, মৃত স্বভাবের মানুষ, মৃত কথাবার্তা, মৃত বাক, কম কথার মানুষ, স্বল্প কথার মানুষ। কিন্তু হ্যাঁ, এই মানুষটির রুচি এবং দক্ষতা নিয়ে অনুপম একেবারেই নিঃসন্দেহ এবং নিশ্চিত। সুতরাং বিনু দাদা পাত্রে আশীর্বাদ করে এসে, কন্যাকে আশীর্বাদ করে এসে যে তথ্যটা দিয়েছে, যে প্রশংসাপত্রটা দিয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি কম কথা বলেন, স্বল্পভাষী, মৃতবাক। এই মানুষটি যেই কথাটি বলেছে হুবহু সেটি আমরা যদি দেখি তাহলে, মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। এটি খুব বড় একটা সার্টিফিকেট, প্রশংসাপত্র মেয়ের জন্য। সুতরাং অনুপম এবার বুঝতে পারলো যে না, সত্যি সত্যি হরিশেরও পছন্দ, তার পছন্দেরও তারিফ না করে পারা যায় না। সুতরাং বিয়েটা এবার তার হবেই। প্রেমের দেবতা এবং বিয়ের দেবতা, এই দুই দেবতার মধ্যে এবং প্রজাপতি মদন এবং প্রজাপতি ব্রহ্মা, তাদের মধ্যে আর কোনো বিরোধ থাকবে না। সুতরাং সব মিলিয়ে, সব দিক যেহেতু ভালোই ভালো হচ্ছে, সুতরাং এবার বিয়েটা তার হবেই। বলা বাহুল্য, বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকে কলিকাতা আসিতে হইল। কন্যার পিতা শম্ভুনাথ বাবু হরিশকে কত বিশ্বাস করেন তাহার প্রমাণ এই যে, বিবাহের 3 দিন পূর্বে তিনি আমাকে প্রথম চক্ষে দেখেন এবং
আশীর্বাদ করিয়া যান। বয়স তাহার 40-এর কিছু এপারে বা ওপারে, চুল কাঁচা, গোফে পাক ধরিতে আরম্ভ করিয়াছে মাত্র। সুপুরুষ বটে, ভিড়ের মধ্যে দেখিলে সকলের আগে তাহার উপরে চোখ পড়িবার মতো চেহারা। একটা বিষয় উল্লেখযোগ্য যে বিয়ের মাত্র 3 দিন আগে কন্যার বাবা শম্ভুনাথ বাবু তিনি ঘটকের উপর, হরিশের উপরই পুরোপুরি আস্থা রেখেছিলেন। মাত্র 3 দিন আগে তিনি কলকাতায় এসে কার সাথে, কেমন পাত্রের সাথে মেয়ে বিয়ে দিচ্ছেন সেটুকু একটু দেখে গেলেন নিজের চোখে এসে, এবং বরকে, পাত্রকে আশীর্বাদ করে গেলেন। শ্বশুর মশাইয়ের বয়স 40-এর এপারে বা ওপারে, কাছাকাছি, হয় 2-1 বছর কম, না হয়তো 1 বছর বেশি, এরকম। তার চুল কাঁচা পাকা, চুল কাঁচা, গোফে কেবল, দাড়িতে কেবল পাক ধরা আরম্ভ করেছে। তবে হ্যাঁ, ভদ্রলোক, সুপুরুষ, সুদর্শন। ভিড়ের মধ্যে থাকলেও তিনি সবার আগে যেন তার উপরই নজর পড়বে, এরকম একটা অবস্থা। আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছেন, বুঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপচাপ। যে দুটি একটি কথা বলেন যেন তাহাতে পুরা জোর দিয়া বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটিতেছিল, ধনে মানে আমাদের স্থান যে শহরে কারো চেয়ে কম নয়, সেই থেকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করিতেছিলেন। শম্ভুনাথ বাবু একথায় একেবারে যোগই দিলেন না। কোনো ফাঁকে একটা বা হ্যাঁ কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম, কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখিয়া ভাবিলেন, লোকটা নিতান্ত নির্জীব, একেবারে কোনো তেজ নেই। বেহাই সম্প্রদায়ের আর যাই থাক, তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে মনে খুশি হইলেন। অনুপম তার নিজের সৌন্দর্য নিয়ে বরাবরই একটা আত্মবিশ্বাস ছিল। সুদর্শন, যদিও স্কুলে তার শিক্ষকরা, মাস্টার মশাইরা তাকে মাকাল ফলের সাথে তুলনা করেছিলেন, তারপর অনুপম বড় হয়ে যেটা জেনেছে, বুঝেছে যে না, তার যে চেহারাটা সেটি আসলে চোখে পড়বার মতো, পছন্দ করবার মতো। সুতরাং মেয়ের বাবা শম্ভুনাথ বাবু তিনি নিঃসন্দেহে তাকে পাত্র হিসেবে পছন্দ করেছিলেন। তবে বোঝা যায়নি তিনি কতটা খুশি হয়েছিলেন। চুপচাপ স্বভাবের মানুষ, কম কথা বলেন, কোনো বিষয়ে তার অতিরিক্ত কোনো বাড়াবাড়ি নেই। মামা এই শম্ভুনাথ বাবুকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন, প্রচার করবার চেষ্টা করেছিলেন যে কলকাতা শহরের নামি দামি যারা ধনী পরিবার আছে, হাতে গোনা যে কয়টা পরিবার আছে, অনুপমদের পরিবার তাদের মধ্যে অন্যতম। সহায় বিষয় আসে সম্পর্কে নানা তথ্য দিয়ে তাকেও সন্তুষ্ট করবার চেষ্টা করেছিলেন মামা। কিন্তু লোকটা একেবারে চুপচাপ স্বভাবের, নির্জীব, কিছুটা নিরাসক্ত, কোনো কিছুতেই ধন সম্পদের প্রতি তার যেন খুব একটা মোহ একেবারেই নেই। সুতরাং তিনি এই আলোচনায় খুব একটা সরসে অংশগ্রহণ করেন নাই মনোযোগ দিয়ে। হুহা বা কোনো কিছুই কোনো রকম প্রতি উত্তর করেননি। মামা অনর্গল শুধু একাই বকে গিয়েছেন, কথা বলে গিয়েছেন। তবে মামা খুব একটা তাকে পছন্দ করতে পারেন নাই, কথাবার্তা কম বলেন। বললো যে লোকটা নিতান্ত বেরসিক, নির্জীব,
তবে একটা দিকে ভালোই হয়েছে যে তার মনে হয় খুব বেশি রাগ নেই, তেজ নাই, খুব নীরব স্বভাবের, নীরব প্রকৃতির মানুষ। একটা দিকে বাঁচা গেল যে না, ভবিষ্যতে আত্মীয়তার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন, গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। মামা শম্ভুনাথ বাবুর পুরোপুরি শম্ভুনাথ বাবুকে খুব একটা পছন্দ তার হয়নি, এই কারণে তিনি কিছুটা শিষ্টাচারের ক্ষেত্রে ঘাটতি দেখালেন। তিনি দোতলা থেকে নামলেনই না, উপর থেকেই বিদায় পর্ব হাত নেড়ে সংক্ষেপে জানালেন। সাধারণত নতুন আত্মীয়ের ক্ষেত্রে আত্মীয় স্বজনরা, বিশেষ করে যে বাড়িতে আসে গৃহকর্তা, তাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে যাওয়া, গাড়ি ভাড়া করে দেওয়া, ঠিক করে দেওয়া, এগুলো বাঙালি সংস্কৃতির অংশ। কিন্তু মামা এক্ষেত্রে এটি করলেন না। পণ সম্বন্ধে দুই পক্ষে পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই মনে করেন, অভিমান মনে করিয়া থাকেন। কথাবার্তায় কোথাও তিনি কিছু চতুর বলিয়াই, এখানে একটু ছাপার অক্ষরে কিছুটা ভুল আছে। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিজ্ঞান করিয়া থাকেন। নিজের বুদ্ধির উপর, চতুরতার উপর তার অগাধ বিশ্বাস। এই কারণে কথাবার্তায় কোথাও তিনি কোনো ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক তো স্থিরই ছিলই, তারপরে গহনা কত ভরির এবং সোনা কত দরের হইবে সেও একেবারে বাধাবাধি হইয়া গিয়াছিল। আমি নিজে এ সমস্ত কথার মধ্যে ছিলাম না, জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটাও বিবাহের এক প্রধান অংশ, এবং সে অংশের ভার যাহার উপরে তিনি এক করাও ঠকিবেন না। পণ সম্বন্ধে, দেনা পাওনার সম্বন্ধে, লেনদেন সম্বন্ধে আগে পাকা কথা হয়ে গিয়েছিল। মামা যেহেতু নিজেকে অনেক বেশি চালাক চতুর মনে করেন, এই কারণে এই সমস্ত কথাবার্তার ক্ষেত্রে তিনি কোনো ফাঁক রাখেন নাই। তিনি এই পরিবার তার অভিভাবকত্বে 1 ইঞ্চিও, এক টাকাও ঠকবে না, এক কানাকড়িও ঠকবে না, এই বিশ্বাস অনুপমের আছে। আর এই কারণে কত ভরি গহনা, কি ধরনের ওজন হবে, কি ধরনের দাম হবে, সেগুলো ঠিক করাই হয়েছে। সুতরাং বস্তুত আশ্চর্য পাকা লোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াইয়ে জিতিবেন, এ একেবারে ধরা কথা। এই জন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ, ইহাতে যে বাঁচুক আর যে মরুক। অনুপম মামার অতিরিক্ত বাড়াবাড়ি সংসারের জন্য, তার পরিবারের জন্য আগেও হয়তো দেখেছে, জানে যে মামা তার স্বার্থের জন্য এই পরিবারের স্বার্থ জড়িয়ে আছে, এরকম কোনো ঘটনার ক্ষেত্রে মামা ভীষণ রকমের নিষ্ঠুর, এক ধরনের নির্দয় মানুষ। মামা আমাদেরকে জিতিয়ে দেবার জন্য মেয়ে পক্ষকে অতিমাত্রায় চাপ দিবেন, অর্থনৈতিক দিক দিয়ে, বিয়ের দিক দিয়ে 1 ইঞ্চি ছাড় দিবেন না, সেই ব্যাপারে অনুপম একেবারেই নিশ্চিত। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম করিয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হইবে।
তাহাদিগকে বিদায় করিতে অপর পক্ষকে যে নাকাল হইতে হইবে সেই কথা স্মরণ করিয়া মামার সঙ্গে মা একযোগে বিস্তর হাসিলেন। গায়ে হলুদের অনুষ্ঠানে অযাচিত ভাবে মা এবং মামা এত লোককে সেখানে পাঠালেন, এত লোক সেখানে গেল যে মেয়ের বাবার উপর সেটি বাড়তি চাপ এবং তার সমস্ত বাজেটের বাইরে সেটি সবকিছু যে কম পড়বে আয়োজন, সেই ব্যাপারে মামা এবং মা নিশ্চিত ছিলেন। তারপরে তারা হাসাহাসি করলেন যে কন্যার বাবা দেখি কি করে, কতটা বিব্রতকর পরিস্থিতিতে তাকে ফেলে দেওয়া যায়, লজ্জাজনক পরিস্থিতিতে তাকে ফেলে দেওয়া যায়। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতি যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সমস্ত একসঙ্গে মিশাইয়া বর্বর কোলাহলের মস্ত হস্তি দ্বারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে, হারেতে, জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান নিলামে চড়িয়াছে বলিয়া বোধ হইল। ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট সহ এত প্রকার বাদ্যবাজনার আয়োজন করা হলো, সেগুলো সবগুলোকে একসঙ্গে যখন বাজাতে বাজাতে বরযাত্রীরা যাচ্ছিল মেয়ের বাড়িতে, কনের বাড়িতে, কি একটা উদ্ভট একটা পরিবেশ, হই হাঙ্গামা, শব্দ দূষণের একটা বড় ঘটনা। এই কারণেই এটিকে অনুপম একটা উপমা দ্বারা প্রকাশ করছে যে সঙ্গীত সরস্বতীর পদ্মবন দলিত মোহিত করেই যেন তারা সেখানে যাচ্ছে। শান্ত সৌম্য বিয়ের যে পরিবেশ থাকে সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অসংখ্য বাদ্য বাজনা বাজিয়ে হইচই করতে করতে যেন যুদ্ধের সাজে সজ্জিত হয়ে যুদ্ধের দামামা বাজিয়ে তারা মেয়ের বাড়িতে যাচ্ছে। আর অনুপমকে এত অলংকার পরানো হলো, জরি জহরত, হার, স্বর্ণ আংটি, স্বর্ণের আংটি, এগুলো মিলিয়ে এত রকম দামি অলংকার, ভারী ভারী অলংকার পরানো হলো যে মনে হচ্ছে অনুপম যেন একটা বিয়ের দোকান, অলংকারের গহনার দোকান, তাকে নিলামে চড়ানো হচ্ছে। তাদের ভাবি জামাইয়ের মূল্য কত সেটা যেন কত পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়াছিলাম। অনুপমকে এত বেশি গহনা সাজিয়ে অলংকার দিয়ে সমৃদ্ধ করবার পেছনে একটা যেন অলিখিত গোপন একটা কারণ, সেটা হলো মনে হলো মেয়ের বাবার সাথে যেন গহনার একটা প্রতিযোগিতা করা হচ্ছে। মেয়ের বাবা তার মেয়েকে কতটুকু স্বর্ণের অলংকার দিয়ে সাজাতে পারে, তার বিপরীতে পাত্রপক্ষ কিভাবে, ছেলে কত বেশি সেই অলংকার করতে পারে, কত বেশি অলংকার পাত্রপক্ষে রয়েছে, সেটার যেন একটা প্রতিযোগিতা এখানে চলছে। তো মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন না। একে তো উঠোনটাতে বরযাত্রীদের জায়গা সংকুলান হওয়াই শক্ত, তাহার পরে সমস্ত আয়োজন নিতান্ত মধ্যম রকমের। ইহার পরে শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা, তার বিনয়টা অজস্র নয়, মুখে তো কথাই নাই, কোমরে বা চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পরা, মিশকালো এবং বিপুল শরীর। তার একটি উকিল বন্ধু যদি নিয়ত হাত জোর করিয়া হেলাইয়া নম্রতার স্মিত হাস্যে গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া
বরকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুর রূপে অভিষিক্ত করিয়া না দিতেন, তবে গোড়াতে একটা স্পার ওস্পার হইত। বিয়ে বাড়িতে প্রবেশ করে মামা খুব একটা খুশি হন নাই। তার কাছে মনে হয়েছে খুব মাঝারি মানের আয়োজন করা হয়েছে, গড়পড়তা আয়োজন হয়েছে। আর মেয়ের বাবা, তিনি খুব একটা অতিথি পরায়ণ মানুষ নন। তিনি কথাবার্তা কম বলছেন, কথা খুব একটা বলছেন না। যতটা আতিথেয়তা, যতটা পাত্রপক্ষের যারা বিয়েকর্তা, যারা অভিভাবক, তাদেরকে যেভাবে সমাদর করা মেয়ের উচিত ছিল মেয়ের বাবা হিসেবে, সেটা তিনি করছেন না। অবশ্য হ্যাঁ, এই ভদ্রলোকের এক উকিল বন্ধু, তিনি অনেক বিনয়ী। তিনি মাথা নাড়িয়ে, মাথা হেলায় এবং তিনি স্মিত হাসি মুখে একেবারে সবাইকে সেই তিনি সাদরের সম্ভাষণ জানিয়েছেন। এই কারণে মামা প্রথমে হয়তো বা বিয়েটা ভেঙে দিতেন প্রথমে মেয়ের বাবার অবস্থা দেখে। তবে হ্যাঁ, মেয়ের বাবার বন্ধুর এই আতিথেয়তায় তিনি খুশি হয়েছেন, সুতরাং বিয়েটা ভাঙেননি। তো আমরা আজকে এ পর্যন্তই আলোচনা করলাম। তোমরা গল্পটা আবার বাসায় নিজেরা পড়বে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।